গতকালকে একটা ফেসবুকে ভাইরাল ভিডিও হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী খুবই ভদ্র বেশি দরবেশ বাবার মতন সেজে থাকে, কিন্তু উনি মানুষকে এভাবে ধাক্কা দিচ্ছে। মানে ঢাকারই একটা আসন, আমার আশেপাশেরই আসন। তো ফলত এটাতে কি হচ্ছে, আপনার এই যে বিএনপির যিনি অর্থ সম্পাদক, ঠিক আছে, ওনার সামিটের সাথে যে মিটিংগুলো করেছে এগুলো তো সবাই জানে, মানে এগুলো বলে না কেন পলিটিশিয়ানরা, আমি এটা জানি না। অর্থাৎ চোরে চোরে মাছ দিতে পাই সবাই সবারগুলো মানে ঢাইকা রাখে এই অবস্থা। তো এইখানে তো চোর বাটপার মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজ, আপনি আসনগুলোর দিকে তাকাইলে দেখবেন কারা গেছে। এটার মাধ্যমে তো সে ঋণ খেলাপি, 2100 কোটি টাকা ঋণ খেলাপি, 700 কোটি টাকা ঋণ খেলাপি, দুর্নীতির মামলা 5 আগস্টের পরে হলো জোর করে রাতের বেলায় ফোন দিয়ে মামলা উঠায় ফেলছে, তারা হলো সংসদে চলে গিয়েছে। এবং এরা জনগণের পক্ষে কখনো কথা বলবে না, এটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর পক্ষে কথা বলবে। মানুষ হিসেবে আপনি একা ভালো থাকতেন, অন্যরা বাকিরা চাঁদাবাজ বা সন্ত্রাসী, এরকম হতো ব্যাপারটা? এটা তো আমি বলেছিলাম সবাই একটু গুমগুলো হারাম করতাম। এবং আমি জানি না, আপনি তো হয়তো বা নিয়ম কানুন বেশি জানেন। আমার একজন বলতেছে তুই সংসদে থাকলে চুপুর ক্ষেত্রে কী করতে, আমি বলে জুতা নিক্ষেপ করতাম আমি। তো বললো যে সংসদ সদস্য পোস্ট থাকতো, মানে আমার ফিলিংসটা এমন, মানে আমি তাকে দেখি, মানে আমার রাষ্ট্রপতির পোস্টটা আমি সম্মান করি, ঠিক আছে, কিন্তু আপনার রাষ্ট্রপতির পোস্টে যদি আপনি একটা গুন্ডা চোর বাটপার ছাত্রলীগের ছাত্রা একটা সন্ত্রাসী 2 টাকার, মানে যে হলো বসুন্ধরা গ্রুপের সামনে দাঁড়ায় থাকতো বিভিন্ন গোষ্ঠীর সামনে, সে হলো রাষ্ট্রপতি হয়ে গেছে। রাষ্ট্রপতির জায়গাটা আমি সম্মান করি, কিন্তু আমি চোর বাটপার গুন্ডা মাস্তান একটা ছাত্র লোক তো আমি সম্মান করতে পারবো না। তা আপনি কি করতেন থাকলে? জুতা মারতেন? হোপস এরকমই ফিলিংসটা ছিল, মারতাম কিনা জানি না, ফিলিংসটা এমনই। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 2 গেল চুপ করে 2 গেল জুতা মারা তালে তালে, এবং আমি এটা ফিল করি, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। তো আমার প্রবলেমটা হয়, আমি হলো ওই ইনার আলাপ এবং বাইরে বেশি পার্থক্য করি না। অর্থাৎ মানে ডিপ্লোমেসি করে যে ঠিক আছে এইখানে একটা ওরে ম্যানেজ করা, বাইরে একটা, আমি যেটা যেরকম ওইটাই আমি ভেতরে কিছু রাখতে পছন্দ করেন না? ভিতরে রাখার কি আছে, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে ভিতরে বাইরে এটা আসলে একটু মুখোশধারী, তখন শয়তান হিসাবে মানুষ আবির্ভূত হয়। আর এই কয়েকদিনে, এই 2-3 দিনে যা ঘটলো, আপনি কি করতেন? এখানে সংসদে যারা গিয়েছে, আমি সবসময় ফেড আপ হলো বিরোধী দলের উপরে, তারা বিরোধী দলের ভূমিকাটা ভালো মতন পালন করতে পারতেছে না। সংস্কার বিষয়ে আমি সবাইকে বলতাম, ভাই সংস্কার হইলে হবে, তাহলে সংসদ থেকে বের হন। মানে এখন প্রবলেমটা হয়েছে, আপনি সংসদে সংস্কার বাস্তবায়ন করতে পারতেছেন না, জনগণের ম্যান্ডেটটা আদায় করতে পারতেছেন না, তাহলে তো আপনার এটার জন্য যদি সুস্থভাবে না হয় তাহলে অসুস্থ প্রক্রিয়া যেতে হবে। এখন অসুস্থ প্রক্রিয়াটা কি, যেটা হলো সো কল বিএনপি বলে রাজপথ, সংসদে সব কিছু হবে, এটাই সুস্থ প্রক্রিয়া, রাজপথ হলো অসুস্থ প্রক্রিয়া। তাহলে সংবিধানে এটাও আর সাংবিধানিকভাবে কিনা জানি না। তো তাহলে আমাদের রাজপথে নামতে হইতো। আমি তো সংসদের সামনে এসে বসে থাকতাম যে তুমি হাফ বাস্তবায়ন করছো, আর হাফ কোথায়? তোমার লজ্জা করে না আরো সংসদ অধিবেশন চালাচ্ছ? এখন তো যারাই 70-80 জন এমপি, তাদের তো সংসদের সামনে নিয়ে এসে বসে থাকা উচিত, প্ল্যাকার্ড দইরা অথবা কোনো কিছু। তাদের তো মানুষের পক্ষে কথা, তারা আগে মানুষকে যা বলছে না যে হলো আপনারা গণভোটে হাত দিন, তাহলে তো সে মানুষ ভোট দিয়েছে, সেটা জয়ী হয়েছে, কিন্তু মানুষকে সেটা বাস্তবায়ন করে দিতে হবে। তো ফলে তো এই অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না। আরেকটা হলো যে সংস্কারের যে মৌলিক কাঠামোটা কেন দরকার এবং সেটা কেন প্রয়োজন, সেটা মানুষকে তারা ইজি কমিউনিকেশনটা পারতেছে না। দেখেন, এটা আমাদের তো খাল নষ্ট হয়ে গিয়েছে, এবং এই জন্য হলো খালের মধ্যে কোদাল বসাচ্ছে, এবং খাল হলো সংস্কার করা প্রয়োজন। কিন্তু পুরো স্টেটের যে এডুকেশন ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে হলো হেলথ সেক্টর যে নষ্ট হয়ে গিয়েছে, এটা যে সংস্কার প্রয়োজন, এটা তো ইজিলি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়। মানে একটা মানুষের যায় ঢাকা মেডিকেলে দেখে ওয়াশরুমটার খুব 12টা মানে খুব বাজে অবস্থা, সে ওয়াশরুমে যাইতে পারে না। তারপরে স্কুলে গিয়ে দেখে যে সেখানে নকল হচ্ছে, তার বাচ্চার জন্য হলো যা টাকা ইনকাম করছে সেটা হলো তার ভর্তি প্রক্রিয়া দিয়ে দিতে হচ্ছে। মানুষ তো এগুলো সাফার করতেছে, এবং এগুলোর কারণে বাংলাদেশটা সংস্কার করতে হবে। এবং অনেক একটা লোক দুর্নীতি করে দুদক থেকে পার হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি করে নির্বাচন কমিশন থেকে বের হয়ে যাচ্ছে, তার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ফলে তার তো এই জায়গাগুলো সংস্কার প্রয়োজন। এটা মানুষের সাথে ইজিলি বললেই তো হয় যে আমাদের এগুলো, আপনার ওয়াইফে নিরাপত্তা পাইবেন না, এবং আপনি কোথাও মার্কেট করতে গেলে আপনার উপর সন্ত্রাসীরা অ্যাটাক করবে, মানে এগুলো তো ইজিলি তারা কমিউনিকেট করতে পারবে, ওই বিষয়ে তারা সচেষ্ট না। আমার জায়গা হলে আমি করতাম এটা আর কি। এখন কি কোনো হুমকি ধামকি পান কিছু কোনো জায়গা থেকে? পাই একটু। এই যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গার হলো বিভিন্ন দেশ থেকে বলে, মানে খুবই বিশ্রী ভাষায় গালি দেয়, বলে যে তুই তারেক রহমানকে নিয়ে কথা বলছিস, জানিস সে কে, তারপর আমি তোকে দেখে ছাড়বো, ঈদের পরে দেখে ছাড়বো। তবে আমার মনে হয়েছে যে আমি শেখ হাসিনার সময় হলো যতটুকু বিরোধিতা করতে পারতাম, এখন একটা আরও বেশি আমি সাফোকেটেড ফিল করতেছি। 5 তারিখের পরে যখন আমি অনেক সব মিডিয়া হাউসের সম্পাদকের সাথে বসছিলাম, মন খুলে যে আমরা তো এটা করতে পারি না, আমাদেরকে বাধ্য করছে। এখন তারা মন খুলে বলুক যে তাদেরকে বাধ্য করতেছে, যে কী অবস্থা যাচ্ছে মিডিয়া পাড়া, এটা তো জানি আমরা। মানে আপনি ওই খেজুর দিয়ে ইফতার করেছেন এবং খেজুরটা পড়ে গিয়েছে, এটাও হেডলাইন হয়। জায়মা রহমানের আজানের সময় হলো মাথা কাপড় তুলে দিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। তারপরে হলো জুবাইদা রহমান হলো হেঁটে গিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। গুলশান অফিসের সামনে হলো ইশরাক সাহেব এসেছেন, এটাও নিউজ। তারপরে
মেনস্ট্রিম মিডিয়া তো আপনার এগুলো হচ্ছে। তারেক রহমান এইভাবে বের হলেন, তারপর হলো কারণ বাজারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেলেন। দ্যাটস ইজ দ্য নিউজ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অথচ আপনার বাংলাদেশের যে সিস্টেমেটিক যে প্রবলেমগুলো চলতেছে, যে আপনার শেয়ার মার্কেটে যে টাকাগুলো গেছে এগুলো ধরছেন আপনি? ধরেন নাই তো। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, ওসমান হাদিবার বিচারটা করতে পারছেন? করেন নাই তো। তারপরে হলো যে প্রক্রিয়াগুলো মানে এগিয়ে নিয়েছেন, কি প্রক্রিয়া নিয়েছেন আপনি? গভর্নর নিয়োগ দিয়েছেন একটা ঋণ খেলাপিরে, আপনি একে দিয়ে যে সালাম যে হলো বাংলাদেশের টাকা লোপাট করেছিল, কিভাবে ধরবেন আপনি? আপনি যে জায়গায় প্রশাসনিকভাবে যে বিসিগুলোকে নিয়োগ দিচ্ছেন, ধরেন শিক্ষামন্ত্রী যেভাবে হলো মানে যে কি যেন দৌড় মারছিল, সবাই বলছে যে এনার্জেটিক, সে নকল ধরছে। এই জন্য উনি যাকে নিয়োগ দিছে ওনার মান মর্যাদা কিছু থাকে? ঈদের আগে দিয়ে দিয়েছে, হয়তো ঈদের মধ্যে আলোচনাটা কেটে যাবে। এটা দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান তো রেস্টোর করতে পারবেন না, এডুকেশন সেক্টর তো করতে পারবেন না। না, কিন্তু ওনাদের ইশতেহার, ওনাদের যে রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন শুরু করে, তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তারা শুরু করে দিয়েছেন। ঈদের আগেই তারা এই কাজগুলো করেছেন, কৃষি কার্ড দিচ্ছেন, খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। মানুষের মধ্যে কিন্তু খালের মধ্যে ভাই পানি কই থেকে আসে আপনি বলেন? খালের মধ্যে কই থেকে পানি আসে? তা আপনার খাল ভরাটটা হয় কেন? খালের মধ্যে এই যে ইয়েগুলো ফালাইছে, কে ফালাইছে? ওরই তো দলের লোক। আপনি ওইটা বন্ধ করেন, তাহলে তার খাল কাটা লাগবে না, খাল কাটতে টাকা যাবে না। টাকাটা কার? আপনার টাকাই তো, ঠিক না? এবং এই টাকাটা এখন কার পকেটে যাবে? দলীয় লোকদের পকেটে যাবে। আপনি এমন করলেন ওই যে থাকে না, এখান দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়, ওই দিক দিয়ে ভরাট করে ওই দিক দিয়ে পুরায়। আমি নদীর ড্রেজিং করে নদীর জিনিস হলো খালে বসছেন এবং সেই জায়গায় আবারই কাটতেছেন। আপনি ঢাকার এটা ওয়াটার লুপটা সুন্দর করেন না? আপনার এই যে বুড়িগঙ্গা আছে, পারবেন? দেখেন না, বলেন না করতে। আপনার এই যে পরিবহন নিয়ে এত কথা হচ্ছে, এই ঈদের সময় মানুষের এত ভোগান্তি হলো, যে যারা মন্ত্রী আছেন তারা বাস কাউন্টারে যাচ্ছে আর সুপারভাইজারের মতন। এটা তো মন্ত্রীর কাজ না। মন্ত্রী স্ট্যান্ডবাজি করা মন্ত্রীর কাজ না, বাস কাউন্টারে ঘুরা এটা মন্ত্রী ফিজিক্যালি ঘুরে ঘুরে দেখবেন। আর মন্ত্রী ভাই, তুমি যদি তোমার মেরুদণ্ডে থাকে, তুমি সিন্ডিকেট বন্ধ করো পরিবহনের, পারবে? পারবে না তো। আপনার কি পারবে আমাদের যিনি সেতু পরিবহন, উনি সিন্ডিকেট বন্ধ করতে? উনি মরে গেলে তো পারবে না। মন্ত্রী তো সব একদিকে উড়ে যাবে। আপনি থাকলে পারতেন এই জায়গাটায়? কেন পারতাম না? তা আপনি কিভাবে পারতেন? আমি সবগুলার একটু সারান দিতাম। না, আমি কোনো সাথে, আমি কোনো পলিটিক্সের ক্ষেত্রে কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ করি না। বাংলাদেশি যে চাঁদাবাজি যে কালচার আছে, ফুটপাত দখল বলেন, এইভাবে বাস সিন্ডিকেট বলেন, লঞ্চ সিন্ডিকেট বলেন, প্লেনের সিন্ডিকেট বলেন, এদেরকে এইভাবে মানে ধরেন যে আপনারা সরকারে আসলেন, এই 33 দিনে আপনারা এটা করতে পারতেন, এই জায়গা নিয়ন্ত্রণ করতে? আমি তো বলতেছি না এটা 33 দিনে করা দরকার আপনার। আমি তো বলি না যে আপনি এটা 33 দিনে করে ফেলবেন। আপনি 33 বছর করেন, নো প্রবলেম। আপনি বাংলাদেশ ঠিক করেন না, আমি তো বলি না যে আপনি বাংলাদেশ চালাইতে পারবেন না। আমি একবার বলেছি যে বিএনপি চালাইতে পারবে না, বিএনপি আমাদের দেশে ঠিক কাজটা করতেছে না। আপনি একটু স্ট্যান্ডবাজি করতেছেন, আপনি কোথাও বিদ্যুৎ বন্ধ করা, কোথাও বাস নিয়ে দাঁড়ানো, এটা আপনি তাহলে সংস্কারটা করেন। এটা তো বাংলাদেশের কাঠামোগত সিস্টেমেটিক পরিবর্তন হবে, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন হবে। আপনার প্রথম এজেন্ডাতে এটা হওয়া উচিত ছিল। আপনার প্রথম এজেন্ডাতে খালকাটা হওয়া উচিত না। খালকাটা আপনি করেন, নো প্রবলেম। এটা তো কেউ আপনার বিরোধিতা করতেছে না। না, আপনি যখন মূল জায়গাটা হাত না দিয়ে এই আশেপাশে একটু 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 গসা মাজা করে আর পুরো বিল্ডিং দোষা পড়ছে, সে হলো ওইখানে বাগান পরিষ্কার করতেছে, এই পাতা পড়ে গেছে, পাতা উঠাইতে হবে, এই এখানে একটু রং পড়ছে, রং, এদিকে বিল্ডিং নেই, বিল্ডিং বানাইতে হবে, পুরা বিল্ডিং দোষা পড়তেছে, সেদিকে তার লক্ষ্য নেই। তারা যে 31 দফা সংস্কারের কথা বলছে, একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না। 31 দফা তার মুখে কই শুনি নাই। লাস্ট ইলেকশনের আগে পরে কোথাও শুনছেন এটা? না, সে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই ইলেকশনের পরে 31 দফা কোথায় বলছে? কোন জিনিসটা বাস্তবায়ন করতেছে একটা দেখান। ফ্যামিলি কার্ড যেটা, এটা হলো সোশ্যাল সেফটি নিডস। আমাদের স্টেটের অনেকগুলো সোশ্যাল সেফটি নিডস আছে। এই সোশ্যাল সেফটিগুলো একটা প্যাকেজ, এবং এটা অনেক আগে এটা ইনিশিয়েটিভ করা হয়েছিল, ফলে একটা প্যাকেজের মাধ্যমে এটা নিয়ে সবাইকে দিচ্ছে আর, এবং এটা স্টেট থেকে অলরেডি সবাই পাচ্ছে আর, এবং সেখানে না, ফ্যামিলি কার্ডটা তো কেউ পায় না এর আগে। 140টার মতো এরকম কর্মসূচি আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আচ্ছা, মানে আপনি বলেন এই যে সোশ্যাল সেফটি নিডের মানে একজন বৃদ্ধ মহিলা অথবা অন্য কেউ আগে ভাতা পাইতো কত? হ্যাঁ, এটা এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু ভাতার ব্যবস্থা আছে। 1200, 1300, 1400, 18 তো আছে, এখন কত যাচ্ছে? 2500 তো। হ্যাঁ, তো এখানে হেলথ আরো অনেকগুলো সোশ্যাল সেফটি নেট, এটা কোন মন্ত্রণালয় থেকে আপনি দিচ্ছেন? ডাক্তার এজেড জাহিদ, তিনি হচ্ছে এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি সবসময় এটা নিয়ে কথা বলছেন। জাহিদ ভাই সারাদিন চিকিৎসা নিয়ে থাকে, উনি এটাতে কি করে? না, সেই জায়গা থেকে বের হয়ে এসে তিনি তো এই মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দিয়েছেন। তো ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি দিলে আগে হলো ঢাকা মেডিকেলটা আগে ঠিক করুক। তো আমার কথা হলো যে আপনি যেই মানুষটা যেই কারণে এই প্রবলেমে পড়লো, আপনি একটা মানুষের জ্বর হয়েছে, ঠিক আছে, আপনাকে মশা কামড়াইছে, ডেঙ্গু হয়েছে, আপনি হয়েছেন ইঞ্জেকশন দিয়ে ঘুরতেছেন, এই ইঞ্জেকশন কার্ড, কিন্তু যাতে ডেঙ্গু না হয়, এটা হলো আমাদের এখানে হলো আলোচনাটা। আগে হলো যাতে মশাটা না হয়, ডেঙ্গুটা না হয়,
সেই ক্ষেত্রে হলো প্রিভেনশন প্রসেস আপনার যেতে হবে। আমি ভূমিকম্পের মতন তারপরে সবাই হলো কোদাল নিয়ে বের হয়েছে যে আমি একটু ভূমিকম্প হয়েছে সব পরিষ্কার করবো, এটা না। ভূমিকম্পটা কীভাবে আগে হলো যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় ওই জায়গা হলো যেতে হবে, কিন্তু এরপরে তো প্রবলেম হবে, সেটা তো আপনার যেতেই হবে, আমরা তো সব সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, আপনি হয়তো বা ধরতে পারছেন যে মানে কোন জায়গায় বিষয়টা, এখন সব কিছু কলাপস করছে তারপরে আপনি রক্ষা করতে গেছেন, সে জায়গাটা তো মূল কথা না। স্থানীয় সরকারের দায়িত্ব ছিল আসিফ, সেই জায়গায় তো অভিযোগ আছে যে তিনি হ্যাঁ আছে তো, আমি তো বলি না যে এই জায়গায় আমি এটা অস্বীকার করতেছি কোনো কিছু। আমি কি বলেছি যে আমার এখানে কেউ সাধু? আমি সবসময় এটা বলে যাব, যেখানে দুর্নীতি সন্ত্রাসবাদী এটার বিরুদ্ধে, এটা আমার বাপ হলো আমি এটার বিরুদ্ধে বলে যাব। পুরো অন্তর্বর্তী সরকারের সময় আপনার আইন মন্ত্রণালয় যারা কোর্টকে সবচেয়ে বেশি মানে সেখানে ব্যাপক রকমের বাণিজ্য হয়েছে বলে সবগুলো পিপি উপদেষ্টা, নিয়োগ থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টা দুর্নীতি হয়েছে। আমি বললাম না এখানে আপনারা বসালে আপনি এটা হয়ে যাবেন, যে সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনারা বসলে আপনি হবেন না? আমরা তো কোনো আল্লাহর জন্য বসাই নেই। আর সেটা হলো মানে আমি অনেকগুলো দায়িত্ব পালন করি।